যাদের টার্গেট এর শেষ। আচ্ছা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখিত, কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের ক্লাসটা শুরু হতে একটু লেট হইল। আচ্ছা, আপনারা যারা ফ্রেন্ড সার্কেলে আছেন তারা হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন যে ক্লাসটা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো আজকে আমরা যেটা করব প্রিয় শিক্ষার্থী, বা আমি যদি জেনজির ভাষায় বলি অ্যাসপারেন্টস, তাই না, অ্যাডমিশন অ্যাসপারেন্টস। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই মোটামুটি ঢাবিতে, দেন হচ্ছে আমাদের যে জেইউ, এগুলোতে পরীক্ষা টরীক্ষা দিছি, তাই না, বিউপিতেও পরীক্ষা দিছি। তো মোটামুটি আমাদের এখন শেষ ভরসা ভালো একটা পাবলিকের মধ্যে কি আসতেছে, রাজশাহী ইউনিভার্সিটি বা কুমিল্লা ইউনিভার্সিটি, যেটাই বলি না কেন। এখন এটার মধ্যে নতুন করে যেটা হয়েছে, গত বছর ফিন্যান্স অ্যাড করছে, ঠিক আছে। আর ফাইন্যান্স নিয়েই তোমাদের যত সাজেশন এবং বিগত প্রশ্নের অ্যানালাইসিস করে আমরা বুঝবো যে কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট, এই টপিকগুলোর উপর বেস করে যেন আমরা রাজশাহীতে একটি সিট কনফার্ম করতে পারি, ঠিক আছে। তো শুরু করি। প্রথমেই বলে নেই, তোমরা যারা আছো এই ক্লাসের পিডিএফটা পেতে হলে তোমাদের কমেন্টে একটা টেক্সট কমেন্ট করতে হবে যে, ঠিক আছে, কমেন্ট করবে আই এডুকেশন বা যে কোনো কিছু, যেটা ইচ্ছা তোমরা কমেন্ট করো, কমেন্ট করে দেখাবা। তাইলে হচ্ছে তোমাদের ডিএম এর মধ্যে কি চলে যাবে, এই পিডিএফটা চলে যাবে। আচ্ছা, শুরু করি। আচ্ছা, প্রথম এমসিকিউটা দেখি। এগুলো হচ্ছে আমাদের সকলগুলো কি বিগত বছর প্রশ্ন থেকে নিছি। বিগত বছর প্রশ্ন বলতে কি শুধুমাত্র ভাইয়া আমাদের যে 24-25 সেশন ছিল সেটা না, তোমাদের 24-25 সেশনে তো একদম আলাদাভাবে ফাইন্যান্স আসছে, বাট এর আগেও যেটা হতো, যখন তোমাদের ম্যানেজমেন্ট ছিল না, ব্যবসা উদ্যোগ, সেখান থেকে কি হইতো যে 1-2টা কোয়েশ্চেন থাকতো ফিনান্স রিলেটেড। তো সেখান থেকেও ভাইরা কি করছি, কালেক্ট করে কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে হাজির করছি, যেন তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি ফিনান্স রাজশাহী ইউনিভার্সিটি বা কুমিল্লা ইউনিভার্সিটি থেকে কোথা থেকে আসতেছে। প্রথম কোশ্চেনে চলে আসি। প্রথম কোশ্চেনে কি বলছে, আমাকে বলছে যে ঋণের সুদ পরিশোধ করার অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়। আমরা সকলেই জানি যে ঋণের সুদ পরিশোধ করার অক্ষমতা থেকে কোন ঝুঁকি সৃষ্টি হয়। আমরা একটু একটা একটা অপশন ভেঙে ভেঙে দেখব। আচ্ছা, প্রথমে আসে তো বাজার। এই বাজার ঝুঁকিটা কেন হয় ভাই বলো তো? বাজার ঝুঁকিটা হয়, ধরো আমাদের এই যে বর্তমান সময়ে দেখো বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা রয়ে আছে না, এটাই ভাঙচুর, এই মারামারি কাটাকাটি, 2 দিন পর পরে কেউ না কেউ আন্দোলন করতেছে, যার কারণে যেটা হয় যে বিদেশি যে আমাদের ইনভেস্টমেন্টগুলো থাকে বা অনেক জায়গার মধ্যে অনেক বাজারের অস্থিতিশীলতা তৈরি হয়, ঠিক আছে। তো এই ধরনের ঝুঁকি যেটা, সেটাকে কি বলে, বাজার ঝুঁকি। এটা কি তাহলে আমার ঋণ পরিশোধের সাথে কোনো রিলেটেড? না। তাহলে আমার বাজার ঝুঁকি হবে হবে না। আচ্ছা, সুদের হারের ঝুঁকিটা কি তাহলে? সুদের হারের ঝুঁকি হচ্ছে সুদের, আচ্ছা, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন কেন হয় আমাকে একটু বলো তো কমেন্টে। একের অ্যান্সার এ, ভেরি গুড। আচ্ছা, আমাকে একটু কমেন্টে বলো যে কেন সুদের হারের মানে সুদের কারণে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়। আচ্ছা, ভেরি গুড। তো এই যে দেখো, যখন সময়ের সাথে সাথে সুদের কারণে কি হচ্ছে, অর্থ সময়ের মূল্যের পরিবর্তন হচ্ছে, এই কারণে দেখা যায় কি, এই যে ইনফ্লেশন হয় না ভাইয়া, ইনফ্লেশনের সময় দেখা যায় যে আমাদের একটা পণ্যের দাম অনেক বেড়ে গেছে। ধরো আমি একটা কাঁচামাল কিনতে যাচ্ছি, ফর এক্সাম্পল ধরো আমার একটা হচ্ছে গার্মেন্টসের ফ্যাক্টরি আছে, গার্মেন্টসের ফ্যাক্টরির জন্য আমি সুতা কিনবো চায়না থেকে। ইনফ্লেশন কারণে যে সুতাটা আমি ধরো 1 টন কিনতে পারতেছিলাম বা 1 রিল কিনতে পারতেছিলাম 100 কোটি টাকাতে, সেম 1 রিলের দাম এখন কত হয়ে গেছে,
120 কোটি টাকা। বাট আমি যখন ইনভেস্টমেন্ট করছি বা ক্যালকুলেশন করছি তখন তো এটা হিসাব করি নাই, তাই না? তো এই কারণে যে ঝুঁকিগুলো হয় সেটা কি সুদের হারের ঝুঁকি। এটা কি তাহলে ঋণের সুদের সাথে কোনো কানেক্টেড না? তার মানে কি আমার সুদের হারের ঝুঁকি হবে না। ব্যবসায়িক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকিটা কি? ব্যবসায়িক ঝুঁকিটা হচ্ছে ধরো আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য, মনে করো ধরো আমার একটা, এই যে বললাম একটু আগে ফ্যাক্টরি আছে, এখন ফ্যাক্টরির মধ্যে অবশ্যই আমার স্টাফরা আছে, স্টাফদের বেতন দিতে হবে, আমার একটা ফ্যাক্টরি, ওইটার একটা ভাড়া আছে, তাই না? তো এই ভাড়াগুলো দৈনন্দিন যে পরিচালনা, এগুলো যদি আমি করতে না পারি, ঠিক আছে, এটার জন্য একটা লিমিটেড ক্যাশ থাকতে হবে না, লিমিটেড আমার আর্নিং সোর্স থাকতে হবে না, এটা যদি না থাকে তখন যে ঝুঁকিটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি ব্যবসায়িক ঝুঁকি। এটাও কি ঋণের সুদের সাথে কানেক্টেড না? কানেক্টেড না। তাইলে কি এটা হবে না? তাহলে আমার রাইট অ্যান্সার কি আর্থিক ঝুঁকি। কারণ কি জানি যে একটা ব্যবসা পরিচালনার জন্য আমরা কি করি, যখন কোনো জায়গায় বিনিয়োগ করি বা কোনো একটা ব্যবসা পরিচালনা করি তখন আমাদের একটা মিনিমাম কি লাগে, আর্নিং সোর্স লাগে, যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের যে ওই যে বিনিয়োগের সময় যে ঋণটা নিছিলাম সেই ঋণের একটা যে পার্সেন্টেজ বা কি বলে এটাকে, তোমাদের সুদ যে প্রদান করতে হয় সেটা দিতে পারি। সেটা যখন দিতে আমরা অক্ষম হয়ে যাব তখন যে ঝুঁকিটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে আমার আর্থিক ঝুঁকি। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, ওকে, এবার আসি সেকেন্ড কোয়েশ্চেন। ঝুঁকি মুক্ত আয় 6%, বাজার আয় 9%, ক কোম্পানির ঝুঁকির বিটা যেটা হচ্ছে 2, তার প্রত্যাশিত আয়ের হার কত? এইটা না ভাই আমরা ছোটবেলা থেকে করে আসছি, এটা আমরা জানি। এটা কি একটা সুন্দর সূত্র আছে, সূত্রটা কি আমাকে বলো তো? এই প্রত্যাশিত আয়ের হারের সূত্রটা কি আমাকে একটু বলো। প্রথমে হচ্ছে আমার আরএফ, আরএফ মানে কি রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি মানে কি, এই যে দেখো আমার ঝুঁকি মুক্ত আয় কত পার্সেন্ট? 6%। কত পার্সেন্ট? 6%। তাহলে আমার ঝুঁকি মুক্ত আয়, এটার সাথে কি যোগ হবে? এটার সাথে যোগ হবে বেটা ইনটু আমার বাজার আয়ের যে রিস্ক সেটা, অর্থাৎ আরএম। তাহলে সেটা কি হচ্ছে? বেটা ইনটু আরএম। এই আরএম থেকে কি বাদ যায় বলো তো? আরএম থেকে বাদ যায় আরএফ। কি বাদ যাচ্ছে? আরএফ। এখন কি করব? এখন শুধু মান বসাবো, মান বসালে আমার অ্যান্সার বের হয়ে যাবে। আরএফ এর মান কত আমি জানি, আরএফ এর মান জানি আমি 6%, তাই না? এই যে এটা আমাদের আরএফ, এটা আমাদের আরএম, এই যে বেটা, তাই না? তাহলে আমার 6% প্লাস 2 ইন্টু 9% মাইনাস 6% কত হয়? আমি আগে 9 থেকে 6টা বাদ দিব, তাহলে 3% থাকে। তাহলে 6% প্লাস 2 ইন্টু 3%, তাই না? তাহলে কত আসতেছে? 6% প্লাস 6%, 6% যোগ 6% কত হয়? 12%। কত হয়? 12%। তোমাদের মধ্যে কে কে এটা পারতা বলো আমাকে? টু বি, আফরোজা পারভিন রাখি, ভেরি গুড, খুবই সুন্দর। কেমনে? দেখো আবারও বলি, তুমি যে বি বলছো 9 কেন হবে ভাইয়া? তো বললামই যে আমার রিস্ক ফ্রি, আমার প্রত্যাশিত আয়ের হার চাইছে, প্রত্যাশিত আয়ের হারের সূত্রই তো এটা। আমি শুধু আর এম এর মান কেন নিব? বাজার ঝুঁকির মানে বাজারের যে হার সেটা কেন নিব? সেটা তো আমি নিব না শুধু। ঠিক আছে, তাহলে আমার রাইট অ্যান্সার কি? আমার রাইট অ্যান্সার হচ্ছে 12%। অ্যান্সারও কি হবে? সি হবে। অ্যান্সার কি হবে? সি হবে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, নেক্সট। 3 নাম্বার কি বলছে? ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল কি প্রকাশ করে? অর্থাৎ সিপি কি সিএপিএম, সিএপিএম কি প্রকাশ করে? লাভ ক্ষতির সম্পর্ক, ঝুঁকি ও আয়ের সম্পর্ক, মূলধন ও মূল্যের সম্পর্ক, নাকি বিনিয়োগ ও মুনাফার সম্পর্ক? একটু দেখি তো তোমরা পারো কিনা।
আচ্ছা ওইটা টাইপিং মিস্টেক ছিল ভাই, সমস্যা নাই, বলো দেখি কে পারো। আমার কি বলছে, সিএপিএম কি প্রকাশ করে, সিএপিএম কি প্রকাশ করে, লাভ ক্ষতি সম্পর্ক প্রকাশ করে, নাকি ঝুঁকি ও আয় সম্পর্ক প্রকাশ করে, মূলধন ও মূল্যের সম্পর্ক প্রকাশ করে, নাকি বিনিয়োগ ও মুনাফা সম্পর্ক প্রকাশ করে, কোনটা? আচ্ছা তোমরা অ্যান্সার দাও, এর মাঝে তোমাদেরকে একটা গুড নিউজ দেই, যে তোমাদের ক্লাস তো নিচ্ছি ভাইয়া, ক্লাসের পরে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কি? এটা হচ্ছে রাজশাহীতে ফাইন্যান্স রিলেটেড যে কোশ্চেন, সেই টাইপের 12টা প্রশ্ন আছে, ঠিক আছে? এই 12টা প্রশ্নে কি আছে, এই 12টা প্রশ্ন যদি তুমি করে দিতে পারো, করে এখন কই দিবা, সুন্দর মতো খাতায় করে দিতে পারো, বা তুমি চাইলে টাইপেও দিতে পারো, যে 1 নাম্বার অ্যান্সার হচ্ছে বি বা 1 নাম্বার অ্যান্সার সি, যেটা অ্যান্সার সেটা করে টাইপ করে এই পোস্টারই বা হচ্ছে এই লাইভটারই কমেন্টে তোমরা জানাবা। তোমাদের একটা ডেট থাকবে, ঠিক আছে? একটা ডেটটা হচ্ছে ধরো 16 বা 17 তারিখ পর্যন্ত ভাই বলে দিব। এই ডেটের মধ্যে যারা যারা কমেন্টের মধ্যে সর্বাধিক, কি বলছি, সর্বাধিক সঠিক অ্যান্সার দিতে পারবা, তাদের জন্য আছে একটা স্পেশাল সারপ্রাইজ। সারপ্রাইজটা কি, সেই সারপ্রাইজটা জানতে তোমাদের একদম শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? একদম ক্লাস শেষে ভাইয়া বলবো সারপ্রাইজটা কি, ঠিক আছে? যারা একদম, আবার বলতেছি, এইচডব্লিউর যে 12টা থাকবে, 12টার মধ্যে সর্বাধিক যে কমপ্লিট করতে পারবে, মানে একদম সঠিকভাবে, তাদের মধ্যে ধরো গুনে গুনে আমরা হচ্ছে 2টা 3টা দিব। এখন এটা কিসের উপর ডিপেন্ড করতেছে ভাইয়া, আপনি কিসের উপর ডিপেন্ড করে নিচ্ছেন? আমরা একদম ওইটা ডিপেন্ড করবো, আমরা দেখবো কতজনকে আমরা ওই সারপ্রাইজ গিফটটা দিতে পারতেছি, ঠিক আছে? ওইটার মধ্যে আমরা সিরিয়াল করবো যে কে আগে সঠিক সব থেকে বেশি অ্যান্সার দিতে পারছে, ওই অনুযায়ী ওরা প্রাইজ পাবে। সো তোমরা জলদি এসডব্লিউ যখন পাবা, সাথে সাথে, ঠিক আছে, কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো বলে দিবা, যেন সেই সারপ্রাইজ গিফটটা তোমাদের হয়ে যায়। আচ্ছা, একজন বলছে সাবরিনা ইয়াসমিন 3-এর বি, 3-এর বি। আচ্ছা, আর কেউ কোনো মত? 2জন বলছে 3-এর বি, কারো কোনো অন্য কোনো মত নাই? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 3-এর বি। কেন 3-এর বি? দেখো সিএপিএম কি করে, সিএপিএম মূলত আমাদেরকে এটা দেখায় যে আমরা যে একটা প্রকল্পে বিনিয়োগ করতেছি, সে প্রকল্পে বিনিয়োগ করার জন্য আমাদের যে রিস্কের উপরে আয় কতটুকু আসতেছে সেটা বুঝতে পারছি। সো এখানে আমি কি নির্দেশ করে, যে ঝুঁকি আর আয় সম্পর্ক, এটা লাভ ক্ষতি তো ব্যবসায়িক সম্পর্ক, এটা তো আমাদের দেখতেছে না যে আমার ইন টোটাল একটা ব্যবসার মধ্যে কতটুকু লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে, এটা সিএপিএম করে না। মূলধন বা মূল্যের সম্পর্ক করে না, বিনিয়োগ আর মুনাফার সম্পর্কেও নাই। অ্যান্সার কি? অ্যান্সার বি, কি? ঝুঁকি আর আয় সম্পর্ক। আচ্ছা 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলছে, মূলধন বাজেটিং এর কোন কৌশলটি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না? দেখো মূলধন বাজেটিং এর কোন কৌশলটি, আমরা 5টা কৌশল জানি, কি কি? আমরা জানি ARR, IRR, NPV, PVP, PI। এই 5টা আমরা জানি না? এর মধ্যে তো আমরা এই যে সবাই এটা জানি যে পিভিপি মানে কি, পে ব্যাক পিরিয়ড, তো বইলাই দিয়েছে, এটার মধ্যে আছে যে না এটা সময়ের মধ্যেই হবে, তাই না? তো এইটা বাদে আমি 4টা অপশন দিছি। এই 4টার মধ্যে এক আল্লাহর বান্দা আছে, যে বান্দা কি করে না, অর্থের সময় মূল্য বিবেচনা করে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, তোমাদের রাজশাহীতে আসছে, ঠিক আছে? অনেক সময় দেখবা অনেক একটা ভার্সিটির কোশ্চেন আসছে, ওইটা আবার অন্য একটা ভার্সিটি চলে আসছে, এমন হয়। বেসিক্যালি রাজশাহীতে যেটা হয়, ঢাকা ইউনিভার্সিটি বা ধরো হচ্ছে তোমার ওই কি বলে, যদি ওই কি বলে জাহাঙ্গীরনগরে 1-2টা কোশ্চেন যদি স্টুডেন্টদের মুখে মুখে শোনে না, এরকম হয়ে যায়। আচ্ছা বলো, আচ্ছা তোমাদের একটু সহজ করে দিই, ভাই একটা হিন্টস দিই। তোমাদের মধ্যে এইটা জিনিস খেয়াল রাখবা যে কোনটার মধ্যে এন এর কাজ নাই। এন মানে কি? মেয়াদ, সময়। এই 4টার মধ্যে কোনটাতে এন লাগে না, এটা একটু বলো। আচ্ছা 4-এর অ্যান্সার হচ্ছে ডি বলতেছো, ওকে, একজন ডি বলছে। 4-এর অ্যান্সার 2 বলছে একজন, ভেরি গুড, 2 বলছে। আর কারো কোনো মত?
আর কেউ কোনোটা জানতে চাচ্ছ বা বলতে চাচ্ছ যে কি হইতে পারে? এনপিভি কেন হবে না, আইআরআর কেন হবে না, আমার একটু বলো তো। কেন এনপিভি হবে না, কেন আইআরআর হবে না? আচ্ছা, এবার আসে, এই যে একটু আগে তোমাদের হিন্টস দিয়ে দিছি, আমি জানি এনপিভির মধ্যে আমাদের এন এর মান লাগে। কিভাবে লাগে? ওই যে আমরা সূত্র পড়ছিলাম না, ওই যে CF1 ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার n, এরপরে যতগুলা বছর থাকে এরকম করে এক এক হলে এক, দুই হলে দুই, তিন হলে তিন, এমন করে যেতে থাকে, তাই না? আচ্ছা, তার মানে আমার এনপিভি লাগতেছে। আমার P1 এর মধ্যে কিন্তু কি লাগতেছে? সময় লাগতেছে, মেয়াদ, মেয়াদ ছিল। আইআরআর, আইআরআর তো জানি একটা হায়ার রেট থাকে, একটা লোয়ার রেট থাকে, এনপিভির মতো করে বের করতে হয়, তাই না? আচ্ছা, এআরআর, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দার জন্য কি লাগে না কখনো? আমাদের এন এর মান লাগে না। তাহলে আমার রাইট অ্যান্সার কি? আমার রাইট অ্যান্সার হচ্ছে এআরআর। ঠিক আছে, গেল। এবার আসি নেক্সট কোশ্চেন। হ্যাং করলো। ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেন কি বলছে? ব্যবসায়ী তার কর্মীদের জন্য একটি বীমা করলেন, তা কোন ধরনের বীমা? আমাদের নতুন একটা নীতিমালা হয়েছে 2025 সালে, ঠিক আছে? কে করছে নীতিমালাটা? আইডিআরএ। কে করছে? আইডিআরএ। আইডিআরএ কি বলতেছে? যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, যদি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তার কর্মীদের জন্য, কাদের জন্য? কর্মীদের জন্য যদি বীমা করে থাকে, তার আন্ডারে যারা কাজ করে তাদের সকল কর্মীদের জন্য যদি বীমা করে থাকে, তাহলে সেটা কোন বীমা? সেটা হচ্ছে এই যে ভাইয়া 4 নাম্বার, গোষ্ঠী বীমা। কি বীমা? গোষ্ঠী বীমা। আচ্ছা, ঠিক আছে। 6 নাম্বারটা বলো তো অ্যান্সার কি হবে আমাকে? 6 এর অ্যান্সারটা আমাকে জানাও, যে 6 এর অ্যান্সার কি হবে? জলদি 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 6 এর অ্যান্সার জানাও। ভেরি গুড। শাহরিয়ার নূর, সাবরিনা ইয়াসমিন, 5-এর 4, ভেরি গুড। 6 এর অ্যান্সার কি হবে? ছয়ের অ্যান্সার হচ্ছে শাহরিয়ার নূর বলছে 1 আমদানিকারক। আচ্ছা, আর কেউ? একজন বলছে এটা, দেখি আর কে কি বলে। জলদি জলদি বলো কে। একজন বলছে 6-এর অ্যান্সার ক। আচ্ছা, আরেকজন বলছে 6-এর অ্যান্সার খ। ওকে, আর? আচ্ছা, হ্যাঁ, 6-এর অ্যান্সার অ্যাকচুয়ালি খ। এই যে শাহরিয়ার নূর ভাইয়া, শুনো, আমি বুঝছি এখানে অনেকেই কনফিউশন হয়, ঠিক আছে? কনফিউশনটা কিরকম হয়? মূলত এই আগাম পত্রটা হচ্ছে কি বলো? বিল অফ এক্সচেঞ্জ, তাই না? এই বিল অফ এক্সচেঞ্জটা তৈরি করে হচ্ছে মেইনলি রপ্তানিকারক। কার জন্য তৈরি করে? আমদানিকারকের জন্য। কার জন্য? আমদানি কারক। আমদানিকারকের জন্য কেন করে? ওই যে আমার যে পাওনা টাকা, তাই না? আমি ধরো, আমি তোমাকে জিনিসটা বুঝাই। ধরো আমি বাংলাদেশে, তুমি হচ্ছে চায়নাতে, ঠিক আছে? তো আমি আমার দেশের যে চিংড়ি মাছ আছে সেটা তোমার দেশে আমি পাঠাইছি, রপ্তানি করছি। সো তোমার থেকে আমি টাকাটা পাই।
এখন তোমার থেকে টাকাটা পাওয়ার জন্য আমি তোমাকে যে আগাম পত্রটা দিব যেন তুমি আমার অর্থটাকে কি করো দিয়ে দাও, সেটার জন্য যে প্রস্তুত করে সেটা কি করে রপ্তানি করো, অর্থাৎ আমি করতেছি, আমি কে রপ্তানি করো। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তোমরা সবাই লক্ষ্মী, ভালো পারো। আচ্ছা, এরপরে কি বলছে? ফ্যাক্টরিং এর বৈশিষ্ট্য হলো, ফ্যাক্টরিং এর বৈশিষ্ট্য কি? আচ্ছা, ফ্যাক্টরিং এর বৈশিষ্ট্য কি তো একটু বলো তো আমাকে। ফ্যাক্টরিং এর বৈশিষ্ট্য কি কি? এখানে কি কি বলছে? ফার্স্টে বলছে সময়কাল 180 দিন। সেকেন্ডে বলছে প্রাপ্য বিলের বিপরীতে দেওয়া হয়, প্রাপ্য বিলের বিপরীতে দেওয়া হয়। আচ্ছা, এটা একটু ফন্টটা মনে ভেঙে গেছে, ফন্ট ভাঙলো কেন? আচ্ছা, এটা হবে হচ্ছে, ভাই লিখে দিই, প্রাপ্য বিলের বিপরীতে দেওয়া হয়। ঠিক আছে, তো ক নাম্বার কি বলছে? সময়কাল 180 দিন। খ নাম্বার বলছে প্রাপ্য বিলের বিপরীতে দেওয়া হয়। গ নাম্বারে বলছে নির্দিষ্ট পরিমাণে অর্থ। ঘতে বলছে সবগুলোই। এখানে বলো তো কোনটা বা কোনগুলা ফ্যাক্টরিং এর বৈশিষ্ট্য? আচ্ছা, একজন বলছে হচ্ছে সাতের গ, এটা হচ্ছে বলছে সাবরিনা ইয়াসমিন। আচ্ছা, আরেকজন বলছে এইচ.এস. মেহরাজ, সে বলছে সাতের ডি। সবগুলাই? আচ্ছা, আর আর কেউ কোনো কিছু? যাক, যেটা বুঝতেছি তোমরা সবাই হচ্ছে একটা ভালো প্রিপারেশন নিয়ে আসো, পড়াশোনা করছো। ঠিক আছে, একটু একটু হলেও পড়াশোনা করছো। আচ্ছা, হ্যাঁ, এটার অ্যান্সার সবগুলাই। ফ্যাক্টরিং জিনিসটা কি? ফ্যাক্টরিং জিনিসটা হইতেছে একটা কোম্পানি মূলত তার কি করে, অ্যাকাউন্ট রিসিভেবল যেগুলো থাকে, প্রাপ্য বিল, কি প্রাপ্য বিল, এই প্রাপ্য বিল আদায়ের জন্য যে একটা আর্থিক ব্যবসাকে হচ্ছে প্রদান করে, এবং তারা কি করে একটা নির্দিষ্ট হারের এগেইনস্টে আমাদের এগুলা তুলে দেয় টাকাগুলা। ঠিক আছে, তো এদের আসলে বৈশিষ্ট্যগুলা কি? এরা মূলত একটু স্বল্প মেয়াদী হয়। স্বল্প মেয়াদী বলতে এদের সময়কাল কত হয়? 180 দিনের হয়। এবং এটা প্রাপ্য বিলের একদম বিপরীত না, যে ওই বিলের পরিবর্তে ওরা আমাকে এটা দিচ্ছে, তাই না? আচ্ছা, এটা কি করে? একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়, ওই যে বললাম না, একটা নির্দিষ্ট পার্সেন্টেজের মতো অর্থ দিচ্ছে। তাহলে আমার অ্যান্সার কি? আমার অ্যান্সার সবগুলাই। ঠিক আছে। আচ্ছা, 8 নাম্বার কি বলছে? চাহিদা মাত্র পাওনা পরিশোধ করার সক্ষমতাকে বলে। এটা তোমাদের যদি তোমরা কেউ না পারো তাহলে তার অবস্থা আমি খারাপ করে ফেলবো। ঠিক আছে, এটা একদম পুরা ডিরেক্ট সংজ্ঞা থেকে তুলে দেওয়া, একদম সংজ্ঞা থেকে তুলে দেওয়া। বলো, চাহিদা মাত্র পাওনা পরিশোধ করার সক্ষমতাকে কি বলে? ভেরি গুড, তারল্য নিতে বলে। এটা কে? শাহরিয়ার নূর। 2, আফরোজা পারভিন রাখি, বি। সাবরিনা ইয়াসমিন, বি। এস.এইচ. মেহরাজ, বি। ভেরি গুড। তোমরা যারা যারা অ্যান্সার দিতে পারছো তাদের জন্য একদম মন থেকে দোয়া, যেন তোমাদের ইনশাল্লাহ কোনো না কোনো পাবলিক ভার্সিটিতে চান্স হয়ে যায়। ঠিক আছে, আর যদি তোমাদের একদম অ্যাটেম্প থাকে যে না আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেও পড়বো না, আমি রাজশাহীতে পড়বো, তো তোমাদের জন্য রাজশাহীতে চান্স হয়ে যায়। ঠিক আছে, তো যার যেটা ইচ্ছা সেই ইচ্ছা যেন আল্লাহ তাআলা পূরণ করে, আমিন। তাহলে হ্যাঁ, এখানে অ্যান্সারটা কি? চাহিদা মাত্র পাওনা পরিশোধ করার সক্ষমতা কি বলে? তারল্য নিতে বলে। কি বলে? তারল্য নিতে বলে। আচ্ছা, ও আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে হচ্ছে ভাইয়া কুমিল্লা ইউনিভার্সিটি কি এবার ফাইন্যান্স এক্সাম হবে? নর্মালি যেটা হয় ফাইন্যান্সের হচ্ছে কি বলে টুকিটাকি হচ্ছে দিয়ে দেয় কোশ্চেনের মধ্যে। এটা যে কোনো জায়গায়, তো তুমি যেমন, আমি যেমন জাহাঙ্গীরনগরে পড়ছি, তো আমাদের সময় হচ্ছে ওই আলাদা করে এখন যেমন নতুন করে ফাইন্যান্স অ্যাড করা হয়েছে। ঠিক আছে, যে আর হচ্ছে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টের নাম্বার বাড়ায় দেওয়া হয়েছে, বাট তখন এরকম ছিল না। অ্যাকাউন্টিং 10, ম্যানেজমেন্ট 10, গণিত ছিল মনে হয় 15, বাংলা ইংলিশ এরকম কিছু ছিল, মানে মিক্সড করে টোটাল 80 মার্কের পরীক্ষা হইতো। তো এর মধ্যে হচ্ছে তোমার আমার গ্রুপ সাবজেক্টের মধ্যে অ্যাকাউন্টিং ছিল আর হচ্ছে তোমার ম্যানেজমেন্ট ছিল। তো দেখা যেত কি ম্যানেজমেন্টের মধ্যে ধরো 60টা ম্যানেজমেন্টের কোশ্চেন দিছে, 60টা দিছে ম্যানেজমেন্ট থেকে, আর ধরো 2টা বা একটা দিছে ফাইন্যান্স থেকে। যদি একটা ফাইন্যান্স থেকে দেয় তাহলে 2টা দিবে হচ্ছে তোমার মার্কেটিং থেকে। হ্যাঁ, আর যদি 2টা দেয় ফাইন্যান্স থেকে
তাহলে একটা দিবে মার্কেটিং থেকে, এরকম করে। সো ফাইন্যান্স সবার জন্যই লাগবে। তুমি এবার প্রিপারেশন শুধুমাত্র যে এমন না, ঢাকা ইউনিভার্সিটির মতো না যে আলাদা করে এরকম ইয়া থাকে যে তোমার মার্কেটিং এ আলাদা অ্যান্সার বা হচ্ছে ফাইন্যান্স আলাদা অ্যান্সার, ঠিক আছে? রাজশাহী এবার করছে এটা। আচ্ছা, তো নেক্সট স্লাইড এটাই। 9 নাম্বার কি বলছে? ব্যাংক আমানত 20,000 টাকা ও তারল্য হার 16% হলে সর্বোচ্চ আমানত সৃষ্টি হতে পারে কত টাকার? কি বলছে? ব্যাংক আমানত 20,000 টাকা ও তারল্য হার 16% হলে সর্বোচ্চ আমানত সৃষ্টি হতে পারে কত টাকা? আমাকে বলো তো এটার অ্যান্সার কি পারবা? আলামিন আসসালামু আলাইকুম বলছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কিন্তু তুমি একটু লেট করে ফেলছো। ঠিক আছে, ক্লাস শেষে আবার একটু দেখে ফেলো, ঠিক আছে, আগের যেগুলা মিস গেছে। জুবায়ের হাসিব ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আচ্ছা, ব্যাংক আমানত কি বলছে? 20,000 টাকা হলে তারল্য হার 16%, তার আমানত সৃষ্টি হতে পারে কত? আচ্ছা ভাই একটু করে দিই। দেখো, যদি এরকম টাইপের অঙ্ক আসে, একটা সূত্র, আমার কি সূত্র? সর্বোচ্চ আমানত হবে সমান সমান প্রাথমিক যে আমার আমানত ছিল, এই যে এটা, ঠিক আছে? এটাকে গুণ করব আমাদের তারল্যর হার। কিসের হার? তারল্যর হার। সরি, একটু ভুল হয়েছে, তারল্যর হার। ঠিক আছে, সূত্র কি ভাইয়া? আমার যে প্রাথমিক আমানত সেটার সাথে গুণ হবে কি 100, এটার সাথে ভাগ হবে তারল্যর হার। মূলত জিনিসটা কি? আমি 100 থেকে তারল্য হারটা যদি ভাগ করে একটা অ্যামাউন্ট পাবো, এটাকে কি করবো? আমার প্রাথমিক যে আমানত সেটা দ্বারা গুণ করে ফেলবো। আমার তারল্য হার কত বলছে? 16%। কত বলছে? 16%। তাহলে 100 কে 16 দ্বারা ভাগ করে কত হয়? 100 ভাগ 16 কয়বার যায়? 5 বার, 6 বার, 6 বার গিয়ে আবার আরো থাকে 6.5 সম্ভবত। আমাকে একটু অ্যান্সারটা বলো তো কত হয়? যে 100 কে 16 দ্বারা ভাগ করলে কত হয়? 6.5 সম্ভবত। একজন বলছেন 9 এর সি, আপনি কইরা ফেলছেন ভাইয়া, তো এখনো করতেও পারলাম না। ভেরি গুড। এই যে আপনি যে বললেন 9 এর সি, আপনি একটু বলেন তো 100 কে 16 দ্বারা ভাগ করলে কত হয়? আচ্ছা, আপনারা বলতে বলতে আমি নিজেই ক্যালকুলেটর করে ফেলতে পারবো। আপনারা 100 ভাগ 16, 6.25। আর আমার প্রাথমিক আমানত কত? আমার প্রাথমিক আমানত হচ্ছে 20,000, তাই না? তাহলে 20,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 16, তাহলে কি হয়? 20,000 ইন্টু 6.25 কত হয় গুণফল? এটা বলো। এটা আমি করবো না, এটা আমি আজকে এটা নিয়ে বসে থাকবো, এরকম ধর্ণা দিব তোমরা যদি অ্যান্সার না বলো। কত হয়? 20,000 কে 6.25 দ্বারা গুণ করো, গুণ করলে কত হয়? হ্যাঁ, এস এস মিরাজ বলছে 6.25 এতক্ষণে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে 1,25,000। সো আফরোজা আপনি ঠিক বলছেন, ঠিক আছে। আচ্ছা গেল। এরপরে নেক্সট কি বলছে? বিনিময় হার ডলার 1 টাকা, মানে ডলার 1 সমান সমান টাকা 120 থেকে ডলার 1 সমান সমান টাকা 115 হলে মুদ্রা বাজারে বৈদেশিক মুদ্রার দাম কি হবে?
খুবই বেসিক একটা কোয়েশ্চেন, যে আমার ধরো ডলারের মান নর্মালি আমরা কি দেখি ইনফ্লেশন কারণে বাড়তে থাকে, বাট চিন্তা করো, ফর এক্সাম্পল চিন্তা করো যে ধরো ডলারের মান হচ্ছে তোমার 120 থেকে ডলারের মান এখন কত হয়ে গেছে, 115 টাকা। মানে আগে যেটা $1 সমান সমান 120 টাকা ছিল, এটা এখন $1 সমান সমান 115 টাকা হয়ে গেছে। এর ফলে কি হয়েছে? এর ফলে যেটা হয়েছে, আমার যে টাকা, আমার কি আমার টাকার মান বেড়ে গেছে, টাকার ভ্যালু কি হয়েছে? বেড়ে গেছে। আচ্ছা, তাহলে আমার টাকা যদি বেড়ে যায় তাহলে কি হয়? আমার টাকা বেড়ে গেছে, তার মানে আমার ডলার যেটা সেটা কমে গেছে। ডলার কি হয়েছে? কমে গেছে। ডলার কমে গেলে কি হবে? আমার বৈদেশিক যে মুদ্রার ব্যাপারটা সেটা কি হয়ে যাবে? কেনা বেড়ে যাবে। অর্থাৎ আমার যে সাপ্লাইটা বেড়ে যাবে। সাপ্লাই বাড়লে কি হয়? আমি জানি সাপ্লাই বাড়লে যদি বেড়ে যায় তাহলে আমার সেটার দাম কি হয়ে যায়? দামটা কমে যায়। দাম কি হয়ে যায়? দাম কমে যায়। তাহলে এখানে কি হবে? যে বিনিময়ের হার যদি ডলার 1 থেকে 120, মানে 1 টাকা, $1 সমান সমান টাকা 120 থেকে $1 টাকা সমান সমান 115 টাকা হয়, তাহলে আমার মুদ্রা বাজারে বৈদেশিক মুদ্রার দামটা কি হয়ে যাবে? কমবে। কি হবে? কমবে। ভেরি গুড। আচ্ছা, এগারোতে কি বলছে? মূলধনের কোন উৎসের ব্যয় সবচেয়ে কম? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কি বলছে? মূলধনের, এই যে মূলধন, এই মূলধনের কোন উৎসের ব্যয় সবচেয়ে কম? আমরা জানি কি, আমরা যখন প্রথমে মূলধনটা নিয়ে একটা কোম্পানি স্টার্ট করার সময় কি ফুল ফান্ডিংটাকে আমরা করতে পারি? করতে পারি না। তো আমরা কি করি? বিভিন্ন শেয়ার হোল্ডারদের থেকে নেই না? শেয়ার হোল্ডার থেকে নেই, বা আমাদের যে রিলেটিভস থাকে, ঠিক আছে, এদের থেকে নেই, বা আমি হচ্ছে ঋণ নেই। কি নেই? ঋণ নেই, তাই না? বিভিন্ন মতো, বা আমি ঋণ টাকা হিসেবে নিতে পারি, আবার বন্ড আকারেও নিতে পারি। কি আকারে নিতে পারি? বন্ড আকারেও নিতে পারি। আচ্ছা, তো দেখা যায় কি যে এক একটা শেয়ারের জন্য আমার এটার পিছনে এক এক টাইপের টাকা যায়। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে এই যে সাধারণ শেয়ার মূলধন, এই সাধারণ শেয়ার মূলধনের মধ্যে যে ব্যয় আর অগ্রাধিকার শেয়ারের মূলধনের ব্যয়, এটা কিন্তু সেম হয় না। আবার অগ্রাধিকার শেয়ারের ব্যয়, ঋণ মূলধনের ব্যয় কি হয় না? সেম হয় না। আবার সংরক্ষিত আয়, ঠিক আছে, এটার ব্যয় কি হয় না? সেম হয় না। তো আমাকে একটু বলো যে 11 অ্যান্সার কি হবে? আচ্ছা, একজন বলছে 11 অ্যান্সার সি। ওকে, সি কেন? মানে সাধারণ শেয়ার মূলধন না কেন, অগ্রাধিকার শেয়ার মূলধন না কেন, বা না হলেও যে আমার সি কেন? ওয়াই সি? বলো বলো বলো, সি কেন? আচ্ছা, আমি বলি সি মূলত দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। এক, ট্যাক্স ফাঁকি দেওয়া। কি দেওয়া? ট্যাক্স ফাঁকি দেওয়া। এখন খুব মজা লাগতেছে না ভাইয়া, যে আল্লাহ ট্যাক্স ফাঁকি কেমনে কেমনে কি, তাই না? আরেকটা হচ্ছে এটার পিছনের যে ব্যয়টা হয় সেটা কম হয়। ব্যয়টা কি হয়? কম হয়। কিভাবে? আচ্ছা, আমি ফার্স্টে ট্যাক্সেরটা আসি। আমি যখন ঋণ মূলধন, আমি সাপোজ ঋণ হিসাবে মূলধন, মানে মূলধনে কি আসছি, ঋণ হিসাবে মূলধনটাকে বাড়াইছিলাম, তখন মূলধনে একটা সুদ দিতে হয় না, তাই না? এই সুদটা কি করে? আমার যে নেট মুনাফা সেটাকে কম করে। এই সুদটা কি করে? এই যে একটা ব্যয়, এই ব্যয়টা আমার যে নেট মুনাফা, কি নেট মুনাফা, ঋণের সুদটাকে আমরা ব্যয় হিসেবে ধরি, এই ব্যয়টা আমার নেট মুনাফাটাকে কমায় দেয়। নেট মুনাফা যদি কম হয়, আমি জানি মুনাফার উপরে কর ধরা হয়, আমার করও কি আসতেছে? কম আসতেছে। করও কি আসলো? কম আসলো। তাহলে আমার করটা কি বেঁচে গেল না? কম দিতে হচ্ছে না।
বাট আমি যদি শেয়ার হোল্ডারদের দেই তখন সেক্ষেত্রে তো আমার কর মাফ নাই। কর মাফ আছে নাই, তো সেক্ষেত্রে আমার কর কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আরেকটা কি, যে ব্যয় কম। কিভাবে? আমি যখন কোম্পানি হিসেবে হিসাব করব, তখন আমার যে লভ্যাংশ হয়েছে, লভ্যাংশের না একটা ক্ষুদ্র সুদটা অনেক কম হয়। সুদটা কি হয়, এই যে ঋণের যে সুদ, এই সুদটা খুবই অল্প হয়। তুমি অগ্রাধিকার শেয়ার বলো বা সাধারণ শেয়ার বলো, ওরা কিন্তু অনেক টাকা নিয়ে যায় কোম্পানি থেকে। ওরা যেহেতু ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে, ওরা টাকা পাবে, স্বাভাবিক। এই টাকাটা কি হয়, অ্যামাউন্টটা অনেক বেশি হয়, বাট ঋণের ক্ষেত্রে কি হয়, সুদটা কম হয়। মানে টোটাল যে অ্যামাউন্ট, এই সুদের কম হওয়ার কারণে আমার যে ঋণের জন্য যে টাকাটা দিতে হয় সেটাও কি হয়, কম হয়। তো তুলনামূলক আমি যেটা বুঝলাম, যে আমার সাধারণ শেয়ার মূলধন বা অগ্রাধিকার শেয়ার মূলধন বা সংরক্ষিত আয়, আচ্ছা সংরক্ষিত আয়টা তো আমরা মোটামুটি জানি, তাই না? আচ্ছা, তো এগুলা থেকে আমার কি, এই যে ঋণ মূলধন কম, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে, 11 অ্যান্সার সি। 11 অ্যান্সার কি, সি। ওকে, নেক্সট কি বলছে, সিআরআর হিসেবে। সিআরআর মানে কি, আমাকে কেউ একটু বলো তো, সিআরআর মানে কি? এই যে বললাম যে সিআরআর হিসাবে কিসের উপর ব্যাংক নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এই সিআরআর জিনিসটা কি, এটা কি খায় নাকি মাথায় দেয়, আমাকে একটু বলো। আচ্ছা, 12 অ্যান্সার ক একজন বলে দিছে। আচ্ছা, দেখি আমি অ্যান্সার কি আসলে আদৌ ক কিনা। ঠিক আছে, কারণ তোমরা তো অনেক সময় অনেক অ্যান্সার বলো, তো দেখা যাবে। আমাকে আগে এটা বলো যে সিআরআর এর পূর্ণ রূপটা কি। হ্যাঁ, সিআরআর এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এই জিনিসটা কি ভাই, এটা কি, মানে এটা কি খাচ্ছে নাকি মাথায় দিচ্ছে? এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তোমরা যারা ব্যাংকে পরবর্তীতে কাজ করবা তারা অবশ্যই জানবা, বা ইন ফিউচার তোমরা যারা ভার্সিটিতে পড়বা তারাও যখন ব্যাংক নিয়ে পড়বা তখন এই জিনিসটা জানতে পারবা। একটা ব্যাংকের মধ্যে ধরো সাপোজ একটা পদ্মা ব্যাংক, হ্যাঁ, কি ব্যাংক, পদ্মা ব্যাংক, একটা হচ্ছে যমুনা ব্যাংক, যমুনা। এই দুইটা ব্যাংকের মধ্যেই আমার টাকা আছে, আমানত আছে। ধরো পদ্মা ব্যাংকে আছে 100 কোটি, যমুনা ব্যাংকে আছে 200 কোটি, আমানত হিসেবে আছে, তাই না? এই সিআরআর এর মাধ্যমে একটা নির্দিষ্ট হার ধরে দেওয়া হয়। ধরো আমি ধরলাম সিআরআর হচ্ছে 4%। কত পার্সেন্ট, 4%। তাহলে 104% কত হবে, খুব সিম্পল, 4 কোটি টাকা। 200 ক্ষেত্রে তাহলে কত হবে, খুব সিম্পল, 8 কোটি টাকা, তাই না? এইটা দিয়ে কি করে, এই যে 4 কোটি টাকা পদ্মা ব্যাংকের, আর এই যে যমুনা ব্যাংকের যে 8 কোটি টাকা, এই টাকাটা কোথায় রিজার্ভ রাখা হয়, কেন্দ্রীয় ব্যাংক। আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটা, বাংলাদেশ ব্যাংক, তাই না? হ্যাঁ, এই বাংলাদেশ ব্যাংকে তাহলে কি করে, এই টাকাটা রাখে। এই টাকাটা কেন রাখে, এই টাকাটা রাখার পেছনে 3টা কারণ। একটা এর মধ্যে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমার মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। কি, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। কেন, যখন আমাদের হচ্ছে ক্যাশ বেশি বাহিরে চলে যায়, সাপ্লাইটা বেশি হয়ে যায়, তখন কি হয়, আমাদের মুদ্রাস্ফীতি হয় না, যে সবার কাছে ক্যাশ আছে। ঠিক আছে, ধরো আমি একটা জিনিস, আমি জিনিসটা বুঝাই যে কেন মুদ্রাস্ফীতিটা ঘটে। ধরো আমার কাছে 100 টাকা আছে, ওর কাছেও 100 টাকা আছে। ঠিক আছে, এখন একটা জিনিসের দাম হচ্ছে 10 টাকা, ফর এক্সাম্পল। কয় টাকা, 10 টাকা। সাপোজ একটা কলমের দামই 10 টাকা। এখন এই কলমটা না লিমিটেড, কলমটা কি লিমিটেড হওয়ার কারণে আমারও কলম লাগবে, এই বান্দারও কলম লাগবে। এখন এই দুই বান্দার মধ্যে যে ক বান্দা আর খ বান্দা, এই খ বান্দা আর ক বান্দা কি করছে, এটার দাম বাড়ানো শুরু করছে। কিভাবে, ধরো ও বলতেছে ভাই আপনি আমার কলমটা দেন, আমি আপনার 11 টাকা দিব। খ বলতেছে না ভাই আমি আরো দেন, আমি 12 টাকা দিব। ও বলছে না আমার তাহলে 13 টাকাতে আমি দিব। ও বলছে না আমি 14 টাকা দিব। ও বলছে না আমি 15 টাকা দিব। ও বলছে 20 টাকা। ও বলছে 25 টাকা। ঠিক আছে, এরকম করে বাড়াইতেই আছে। এরকম ঘটনা যেন না ঘটে। যদি সবার কাছেই ক্যাশ চলে যায় তাহলে কি হবে, আমাদের মুদ্রাস্ফীতি হবে। এই যে এটা হবে, মুদ্রার বাজার, সেটা কি করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো না। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিরাপত্তা। কি, নিরাপত্তা। কি রকম নিরাপত্তা, ধরো যখন আমার কাছে একটা ব্যাংক রিজার্ভ রাখবে
তখন একটা ব্যাংক কিন্তু চাইলেই মানে ওর ইচ্ছা মতো ঋণ দিতে পারবে না। ব্যাংকের কিন্তু অন্যতম একটা আয়ের উৎস হচ্ছে ঋণ। অন্যতম একটা আয়ের উৎস কি? ঋণ। ওরা ঋণ দিয়ে তোমার হচ্ছে সুদ নেয়, অধিকার সুদ নেয়। তোমাকে ধরো তোমারই টাকা, তুমি এই যে 100 কোটি টাকা যে আছে ওর কাছে, এটা কিন্তু জনগণের টাকা না? জনগণের টাকা। তো 100 কোটির এগেনস্টে ওকে জনগণের, সাপোজ আমার সোনালী ব্যাংক একটা অ্যাকাউন্ট আছে, আমি সোনালী ব্যাংকে কি করতেছি 100 টাকা রাখছি, ঠিক আছে? সোনালী ব্যাংক 1 মাস পরে আমাকে দিচ্ছে 106 টাকা। কয় টাকা দিচ্ছে? 106 টাকা। বাট ও ওই সেম 100 টাকা নিয়ে আরেকজন যার দরকার তাকে দিছে, তাকে ওই 100 টাকা দিয়ে তার থেকে কত টাকা নিচ্ছে 1 মাস পরে? 109 টাকা। কত টাকা নিচ্ছে? 109 টাকা। আমাকে দিল 106 টাকা, ওর থেকে নিল 9 টাকা। এই মাঝখানে যে 3 টাকা, এটা ছিল ব্যাংকের লাভ। এখন যে লাভ পায় সে কি তার আর মানে কি বলে হুঁশ থাকে? সে তো লোভী হয়ে যায়, তাই না? তখন কি করে? আনলিমিটেড মনে করো ঋণ থাকুক আর না থাকুক, টাকা আছে কি নাই এটা না দেখা উরুম ধুরুম ঋণ দেওয়া শুরু করে দেয়। এইটা যেন না ঘটে, এটা যেন নিরাপত্তা থাকে, সেটার জন্য কি করা হয়? এই রেশিও ওয়াইজ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কি করতে হয়? কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এই যে দেখো না, বিভিন্ন পলিটিশিয়ান বলো বা বড় বড় ব্যবসায়ীরা বলো, অনেক সময় দেখা যায় দেউলিয়া ঘোষিত হয়েছে, ঠিক আছে? ব্যাংকে সব টাকা মেরে গেছে, ঠিক আছে? তো এই ধরনের ঘটনা যেন না ঘটে, এটার জন্য করা হয়। তো আলটিমেটলি আমাদের বোঝা গেছে যে সিআরআর কিসের উপর? শুরুতেই বুঝছি আমানতের উপর, কারণ আমাদের আমানত গুলা থেকেই তো ওখানে রাখা হয়, তাই না? পার্সেন্টেজটা। নেক্সট। আচ্ছা, একজন বলতেছে যে এটা কোন ক্লাসে, অ্যাকাউন্টিং নাকি? না বাবা, এটা ফিনান্সের, ঠিক আছে? আচ্ছা, এরপরে 13 নাম্বার কি বলছে? ব্যাংক হার হ্রাস পেলে অর্থের সরবরাহ কেমন হয়? ব্যাংক হার হ্রাস পেলে অর্থের সরবরাহ কেমন হয় একটু বলো। ব্যাংক হার হ্রাস পেলে আমার অর্থের সরবরাহ কেমন হয়? বাড়ে নাকি কমে? কোনটা? বলো বলো, জলদি বলো, জলদি বলো। একজন বলছে যে হ্রাস পায়। আচ্ছা, একজন বলছে হ্রাস পায়। দেখি আর কি কি বলে। ওকে, এবার আসি। যে বলছো হ্রাস পায়, ভাই একটু জিনিসটা একটু চিন্তা করে দেখো। ব্যাংকের হার হ্রাস পেলে অর্থের সরবরাহ কি হয়? যখন ওই যে রেটটা কমে যায় না, রেটটা কমলে কি হয়? আমার টাকাটা বেড়ে গেছে, বাজারে ঋণেরটা পরিমাণ বেড়ে গেছে, তখন কি হয়ে যায়? সুন্দর মতো আমার অর্থের যে সরবরাহ, বাজারের মধ্যে ক্যাশ বেশি হয়ে যায়, বেড়ে যায়, বৃদ্ধি পায়। কি হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায় না, ঠিক আছে? আচ্ছা, 14 নাম্বার কি? হিমিতে পেরিল শব্দ, এটা হিমিতে হবে না, বিমাতে হবে। বিমাতে পেরিল শব্দটি যা বুঝাতে ব্যবহৃত হয়, পেরিল, পেরিল জিনিসটা কি? এটা কি অর্থে ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে ক, ক্ষতিপূরণ। ওকে, একজন বলছে ক্ষতিপূরণ। 13 এ, হ্যাঁ। আর কেউ? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 14 অ্যান্সার হচ্ছে ঝুঁকি। এখানের মধ্যে ভাই অনেক সময় তোমরা কনফিউজ খাবা যে ভাই এটা ক্ষতিপূরণ নাকি ঝুঁকি নাকি কি। পেরিল শব্দটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে এরকম যে কোনো কিছু খারাপ ঘটার সম্ভাবনা। কি? কোনো কিছু খারাপ ঘটার সম্ভাবনা। তাহলে সেটা কিসের সাথে যাচ্ছে? আমার কি ক্ষতিপূরণের সাথে যাচ্ছে? ক্ষতিপূরণ মানে কি? ক্ষতি হয়েছে সেটা কি করে দিছি? যে ধরো আমার কারণে তোমার ধরো পিসিটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি ক্ষতিপূরণ হিসেবে তোমাকে একটা অ্যামাউন্ট দিলাম, এটা হচ্ছে ক্ষতিপূরণ। এটা কি তাহলে পেরিলের সাথে যাচ্ছে? না। আচ্ছা, লোকসান।
আমার লস হয়েছে, এটা কি লসের সাথে যাচ্ছে? না, কোনোটি নয়। অ্যান্সার তো কোনোটি নেই এমন না, পেরিয়ড শব্দটা তো আছে, কি সেটা হচ্ছে ঝুঁকি। সেটা কি? ঝুঁকি। 14 ক না, 14 খ। ঠিক আছে নিশি, অ্যান্সার হচ্ছে 14 খ। ক হবে না আপু, ঠিক আছে? বুঝতে পারছি কেন ক হবে না? এটা অনেকে কনফিউজ হয়, কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা, এরপরে কি বলছে? পেনশন বীমা যে বীমা শ্রেণীর অন্তর্ভুক্ত। পেনশন বীমা, পেনশন বীমা কোন বীমা অন্তর্ভুক্ত বলতো? সামাজিক, ব্যক্তিগত, জীবন নাকি সম্পত্তি? সামাজিক, ব্যক্তিগত, জীবন নাকি সম্পত্তি? আচ্ছা, আমি একটু তোমাদের ক্লু দিয়ে দিই, বলো। অনেকে এটাকে ব্যক্তিগত আর জীবন এই দুইটার মধ্যে ঝামেলা পাকায়। এখন বলো। ওয়ালাইকুম আসসালাম। যারা হচ্ছে, আলহামদুলিল্লাহ নাবাব খান, ভালো আছি, কিন্তু আপনারা এত লেটে কেন ঢুকতেছেন? ক্লাস তো অলমোস্ট শেষের দিকে, এত লেট করলে হবে? তোমরা হচ্ছে ক্লাসটা শেষ করে যারা যারা লেটে ঢুকছো তারা হচ্ছে আবার পুনরায় গিয়ে একদম শুরু থেকে দেখে আসবা, ঠিক আছে? এখানে ভাইয়া বিগত বছর প্রশ্নগুলো দিছি কিছু, এবং ইম্পর্টেন্ট টপিকগুলো থেকেই দিছি, যে যেখান থেকে প্রতি বছর নর্মালি কোয়েশ্চেন হয়, ঠিক আছে? এই বছর ইনশাল্লাহ হবে। এবং এটার পরও ওই যে বলছে একটা কথা, কি তোমাদেরকে একটা SW দিব, হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা কিসের উপর বেস করে? রাজশাহী ইউনিভার্সিটির যে ফিনান্স কোয়েশ্চেন আসতে পারে সেই প্যাটার্নটার উপর বেস করে দিছি 12টা প্রশ্ন। এই 12টা প্রশ্নের মধ্যে, এই 12টার প্রশ্নের মধ্যে যে, ধরো আমাদের তো একটা লিমিটেড সিট আছে, আমরা তো সারপ্রাইজ, একটা সারপ্রাইজ গিফট আছে, ঠিক আছে? এই গিফটটা তো আমরা লিমিটেড মানুষকে দিতে পারবো, সবাইকে তো আর দিতে পারবো না। তো একদম সিরিয়ালের শুরু থেকে দেখবো যে কে সবচেয়ে বেশি সঠিক অ্যান্সার দিতে পারছে, যে পারবে তাকেই ওই সারপ্রাইজ গিফটটা দেওয়া হবে। সারপ্রাইজ গিফটটা কি সেটা একদম ক্লাসের শেষে আবার জানবো, ঠিক আছে? আচ্ছা, যারা যারা হচ্ছে 15 অ্যান্সার বলছো খ, আচ্ছা কেউ একজন বলছেন ভাইয়া একটু বলেন না, আমি বলবো। কি বলবো? অনেক উপরে চলে গেছে। কি, কে কি জিজ্ঞাসা করছিল আবার একটু জিজ্ঞাসা করো, আমি না দেখতে পারি না, সরি। আসলে অনেক কমেন্ট আসতেছিল, আমি বুঝি নাই কোনটা কে কি বলছে, ঠিক আছে? আচ্ছা, যে হচ্ছে খ বলছো তাকে ধরে পিটানি দিব। ব্যক্তিগত না বাবা, এটা জীবন বীমা। কোন বীমার মধ্যে পড়ছে? জীবন বীমার মধ্যে পড়ছে। পেনশন বীমা কি? দেখ, আমি একটা সারা জীবন, হ্যাঁ, আমার আমার একটা লং টার্ম, মানে আমি একটা লং টাইম একটা জিনিসের উপর দিছি, খাটছি, একটা জায়গায় খাটছি। তো সেখান থেকে আমার পরবর্তী, আমার বয়স হওয়ার পরে যেন সেটা কি করতে পারে, আমার আর্থিক সচ্ছল বা ওই রিস্ক থেকে, মানে আমি যেন আর্থিকভাবে দুর্বল হয় না পড়ি, সেখান থেকে আমাকে ফিরে আনতেছে। সেই রিস্কটা যে নিতেছে সেটা কে? পেনশন বীমা। তাহলে সেটা আমার কোন বীমার মধ্যে পড়তেছে? আমার লাইফ রিলেটেড না, জীবন বীমার মধ্যে পড়তেছে। আচ্ছা, এটা বলতো কোন বীমার ক্ষেত্রে সম্পূর্ণ মূল্য প্রযোজ্য, মানে কোন বীমাতে একদম সম্পূর্ণ মূল্যটা পাওয়া যায়? 15 খ হবে না, গ হবে। অ্যান্সার হচ্ছে গ। 16 বলো। 16 একজন বলছে ক। কোন বীমার ক্ষেত্রে সম্পূর্ণ মূল্য? বলছে জীবন বীমা। আর অগ্নি, দেখো কি কি বীমা আছে, আমার জীবন বীমা আছে, আমার অগ্নি বীমা আছে, আমার পুনঃ বীমা আছে, আমার হচ্ছে, বলছে যে না, তিনোটাতেই সম্পূর্ণ মূল্য পাওয়া যায়। তাহলে বলো তো, যে আমার কি যে কোনো একটা নাকি তিনোটাই? আর যদি যে কোনো একটা হয় তাহলে কোনটা? জাহেদা দীপা ভাইয়া, পরে কোশ্চেন মার্ক। কি ভাইয়া, মানে কি জানতে চাচ্ছেন আপনি? 16 ক। হুম, খ। আচ্ছা, একজন ক বলছে, একজন খ বলছে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে জীবন বীমা। জীবন বীমার যে পলিসি, পলিসির মধ্যে দেওয়া আছে যে সম্পূর্ণ অর্থ কি করতে হবে? প্রযোজ্য করতে হবে, ঠিক আছে? তাহলে আমি দেখতেছি আমার কিন্তু বীমা থেকে অনেক কোশ্চেন আসছে, তাই না?
বিমার চ্যাপ্টারগুলো কি করব একটু পড়বো। মূলত তোমাদের আমি একটু বলি যে এই যে ঝুঁকির যে হারটারগুলো থাকে একটু থিওরিটিক্যাল যে টপিকগুলো আছে না সেগুলো থেকে আসে। আর ধরো 2-1টা বা 3টা ম্যাথ আসে, আর ম্যাথগুলো একটু কম দেয়, এটার পেছনে কারণ হচ্ছে অ্যাকাউন্টিং অনেক ম্যাথ থাকে, ঠিক আছে, যার কারণে এখানে একটু কম দেয় অ্যাকাউন্টিং এর তুলনায়। এরপরে কি বলছে, বিশুদ্ধ ঝুঁকির উদাহরণ কোনটি? বিশুদ্ধ ঝুঁকির উদাহরণ কোনটি? বিশুদ্ধ ঝুঁকি, যে ঝুঁকিটিকে একদম বিশুদ্ধ, মানে এটা একদম প্রপার ঝুঁকি। জাহাজ ডুবি, ব্যক্তির মারা যাওয়া, যুদ্ধ, নাকি কোনোটাই না? বলো, জাহাজ ডুবি, ব্যক্তি মারা যাওয়া, যুদ্ধ, নাকি কোনোটাই না? অ্যান্সার কি হবে? একজন বলছে যুদ্ধ। আরে বাবা, যে যুদ্ধ বলছিস, যুদ্ধ কেন হবে? আচ্ছা ঠিক আছে, তোরা বলে নে। একজন কতে পড়ে আছে, এখন 16 কত তো চলে গেল, আমরা 17তে চলে এসেছি। 17-র অ্যান্সার কি হবে? জাহাজ ডুবি, ব্যক্তি মারা যাওয়া, যুদ্ধ, নাকি কোনোটাই না? কোনোটাই না, একজন বলছে কোনোটাই না। আচ্ছা আমি বলি, অ্যান্সার হচ্ছে ভাইয়া খ। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। একটা মানুষ মরে গেলে লাইফ ইন্স্যুরেন্স কি রে বাবা? লাইফ ইন্স্যুরেন্স কেন নেই? জীবন বীমাটা কেন নেই? এটা হচ্ছে আমার পিওর ঝুঁকির উদাহরণ, একদম বিশুদ্ধ ঝুঁকির উদাহরণ, ঠিক আছে। আচ্ছা 18 নাম্বার কি বলছে? সমাপনী মূলধন হতে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় উত্তোলনের সুদ কি হয়? আচ্ছা, এই কোশ্চেনটা অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে। এই জায়গার মধ্যে উত্তোলনের সুদের পরিবর্তে তোমার মূলধনের সুদ আসতে পারে। কিসে আসতে পারে? মূলধনের সুদ। আবার অতিরিক্ত মূলধন আসতে পারে, অতিরিক্ত মূলধন, বেতন আসতে পারে, এরপরে তোমার শুধু উত্তোলন আসতে পারে, শুধু উত্তোলন, মুনাফা আসতে পারে, এরপরে হচ্ছে আমার কি আসতে পারে আরো, ক্ষতি, ক্ষতি আসতে পারে। তোমার পরীক্ষার মধ্যে একটা টাইপ থেকে দেখো, এই একটা টাইপ থেকে কিন্তু অনেকগুলো আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তোমাকে কি বলছে যে সমাপনী মূলধন হতে প্রারম্ভিক মূলধন নির্ণয়কালে উত্তোলন সুদ কি হয়? যোগ হয়, বিয়োগ হয়, বিবেচিত হয় না, নাকি প্রযোজ্য নয়? কোনটা? ভাইয়া একটু দেখি যে উত্তোলনের সুদটা মূলত কি হয়। ওই যে আমরা অঙ্ক যখন করতাম না, তখন কি করতাম? সমাপনী মূলধন, না সমাপনী মূলধন, এটাকে ধরো ক্রস দিলাম একটা মান, এটার সাথে যোগ হয় তোমার ক্ষতি। কি হয়? ক্ষতি যোগ হয়। শুনতে অবাক লাগতেছে না? হ্যাঁ শুনতে অবাক লাগে, কিন্তু এটাই সত্য। এটা পুরোটাই উল্টা হয়ে যায়। প্রারম্ভিকে কি হয়? প্রারম্ভিক উমনে হয়, আর সমাপনীর ক্ষেত্রে এমনে উল্টায় যায়। তো ফার্স্টে কি হয়? যদি ক্ষতি থাকে তাহলে সেটা যোগ হয়, কিন্তু যদি মুনাফা হয় তাহলে মাইনাস। মুনাফা হলে কি? মাইনাস। আচ্ছা এরপরে কি? উত্তোলন থাকলে প্লাস, উত্তোলন থাকলে কি হয়? প্লাস হয়। উত্তোলনের সুদ, এটা যেহেতু অ্যান্সার, এটা আমি এখন বলবো না, লাস্টে বলবো, দেখি তোমরা কি বলো। উত্তোলনের সুদ হচ্ছে বেতন, এরপরে হচ্ছে আমার অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন, ঠিক আছে। ও এরপরে মূলধনের সুদ, মূলধনের সুদ। বলো, তিনটা তো বলেই দিছি, বাকিগুলো বলো দেখি। ফার্স্টে নিচের থেকে, মূলধনের সুদ কি হয়? যোগ হয় নাকি বিয়োগ হয়? 18-র অ্যান্সার বলছে এ। আচ্ছা
একজন বলছে 18 অ্যান্সার এ, একজন বলছে 18 অ্যান্সার বি। আচ্ছা, একজন বলছে এ, একজন বলছে বি। ওকে, আর মারুফ আলম বলছে এ না, আর হচ্ছে আফরোজা বলছে বি, আর আমাকে এটার বলেন যে মূলধনের সুদ কি হয়। 18 পারবো না ভাইয়া। আচ্ছা, যারা যারা পারবে না তারা একটু দেখো। সমাপনী মূলধন, সমাপনী মূলধনের সাথে আমার ক্ষতি কি হলে কি হবে, যোগ হবে। আমার যদি মুনাফা হয় বিয়োগ হবে, যদি উত্তোলন হয় যোগ হবে, আমার যদি বেতন হয় তাহলে কি হবে, খেঞ্চা করে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি, অতিরিক্ত মূলধন মাইনাস মূলধনের সুদ মাইনাস, তাহলে উত্তোলনের সুদ কি হবে, মাইনাস না, না প্লাস। উত্তোলন সুদ কি হবে, প্লাস হবে। তাহলে এখানে যে বলছে সমাপনী মূলধনের হতে প্রারম্ভিক মূলধন নির্ণয়কালে উত্তোলনের সুদ কি হয়, অ্যান্সার কি হবে, ক, খ, গ নাকি ঘ, কি হবে? মূলধনের সুদ প্লাস অতিরিক্ত মূলধন মাইনাস, জি না, মূলধনের সুদও মাইনাস, অতিরিক্ত মূলধনও মাইনাস। ঠিক আছে, বেতনও মাইনাস, হ্যাঁ। উত্তোলনের সুদ প্লাস, উত্তোলন প্লাস, মুনাফা হইলে মাইনাস, ক্ষতি হলে প্লাস। ঠিক আছে, এগুলো থেকে আমরা কি বের হচ্ছে, এই যে এগুলো যোগ বিয়োগ করে টরে আমাদের যেটা বের হয় সেটা এই যে এটা হচ্ছে আমার প্রারম্ভিক, প্রারম্ভিক মূলধন। বুঝতে পারছি, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, নেক্সট। কি বলছে, ব্যাংকের হার হ্রাস পেলে কি হয়? সেম একটা কোশ্চেন করে গেছিলাম না, ব্যাংকের হার হ্রাস পেলে কি হয়। এখানে হচ্ছে কারণগুলো দেখি। কি বলছে, বাজারে ঋণের পরিমাণ কমে যায়, কি হয়, ঋণের পরিমাণ কমে যায়, বাজারে ঋণের পরিমাণ বেড়ে যায়। আয় হ্যাঁ, এটার অ্যান্সার তো বলে দিলাম তাহলে। আচ্ছা, আরেকটা বলছে বাণিজ্যিক ব্যাংকে সুদের হার হ্রাস পায়, একটা বলছে খ, গ, অর্থাৎ এই যে এটা আর এটা দুইটাই ঠিক, দুইটাই অ্যান্সার। ঠিক আছে, এখন বলো তো কি হবে অ্যান্সার 19-এর, 19-এর অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে, ক, খ, গ নাকি ঘ, অর্থাৎ খ, গ দুইটাই অ্যান্সার, কোনটা? আচ্ছা, অ্যান্সার হচ্ছে খ প্লাস গ, অর্থাৎ আমার রাইট অ্যান্সার ঘ। কিভাবে দেখো, আমার ব্যাংকের হার যখন হ্রাস পায় আমি কি বলছি, যে ঋণের পরিমাণটা, ব্যাংকের যে ঋণের পরিমাণ সেটা বেড়ে যায়, ব্যাংক অনাহারে ঋণ দিতে থাকে, যার কারণে কি হয়, আমার বাণিজ্যিক ব্যাংকের সুদের হারটা কমে যায়, সুদের হার কি হয়ে যায়, কমে যায়। এত বেশি ক্যাশ যে মানুষ এখন ব্যাংকে টাকা রাখতে যাচ্ছে, ব্যাংকের থেকে সুদ এক্সপেক্ট করতেছে, বাট এত বেশি টাকা যে দেওয়ার মতো সুযোগ নাই, এজন্য সুদের হারটা কি হয়, হ্রাস পেয়ে যায়। আচ্ছা, বাংলাদেশে কোন ধরনের ব্যাংক নাই, বাংলাদেশে কোন ধরনের ব্যাংক নাই, পরিবহন ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক, সমবায় ব্যাংক নাকি ডাকঘর সঞ্চয় ব্যাংক, কোনটা বলো দেখি। হ্যাঁ, 19-এর খ যে বলছো, অ্যান্সার হচ্ছে ঘ। কোশ্চেন যখন পড়বা অপশনগুলো একটু পড়বা, এই খ দেখা, খ হয়েছে দেখাই যে দাগাইতে যাবা এরকম না, এরপর অন্যগুলো দেখবো অন্য কোনো কিছু আছে কিনা। যেমন এটার ক্ষেত্রে কি হয়েছে, খ, গ, ঠিক আছে, তো আগে দাগাবা না, আগে একটু পড়বা, এরপরে দেন দাগাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, 20-এর অ্যান্সার কি হবে বলো, বাংলাদেশে কোন ধরনের ব্যাংক নাই, পরিবহন ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক, সমবায় ব্যাংক নাকি ডাকঘর সঞ্চয়ী ব্যাংক? 19-এর ডি, হ্যাঁ। 20-এর কি হবে, ভেরি গুড, অ্যান্সার কি, পরিবহন ব্যাংক। কেন, এই যে দেখো আমাদের আমদানি রপ্তানি ব্যাংক আছে, অর্থাৎ
ওই যে আমাদেরকে যারা এলসি দিচ্ছে বা ইয়াটিয়া দিচ্ছে এরাই তো হচ্ছে আমদানি রপ্তানি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের মতো কাজ করে। সমবায় ব্যাংকও আছে, তাই না? একটা ব্যাংকের নামই আছে সমবায় ব্যাংক। আচ্ছা, ডাকঘর সঞ্চয় ব্যাংক সেটাও আছে। ওই যে ফ্যামিলি এফডিআরও করে মাঝে মধ্যে ওইখানে মানুষ, ওই যে পোস্ট অফিসের ব্যাংক যেটা সেটা। আচ্ছা, পরিবহন ব্যাংক বললাম, বাংলাদেশে কোনো ব্যাংক নাই। আবার তুমি যদি এই কোশ্চেনের অপশনে পরিবহন ব্যাংকের পরিবর্তে আরেকটা দিতে পারে, সেটা হচ্ছে একক ব্যাংক। কি ব্যাংক? একক ব্যাংক। আমরা ওই যে ব্যাংকের প্রকারভেদ পড়ছি না ভাইয়া, ব্যাংকের প্রকারভেদের মধ্যে কিন্তু পড়ছি যে একক ব্যাংক কি, যেটা হইতেছে খালি ওই একটা শাখা, তাই না? তো এই ধরনের ব্যাংক বাংলাদেশে এক্সিস্ট করে না। বুঝতে পারছি? তাহলে আমার বিশের অ্যান্সার কি? বিশের অ্যান্সার হচ্ছে ক, পরিবহন ব্যাংক। তো আমরা মোটামুটি এই 20টা প্রশ্ন দিয়ে একটা আইডিয়া পাইছি যে আমাদের কোন টাইপের প্রশ্ন আসে, তাই না? হ্যাঁ, বিশের অ্যান্সার ক, ভেরি গুড। তো এই টাইপের থেকে আমি কি করছি, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেডি করছি, যেটা তোমরা এই কমেন্ট সেকশনে, আবারও বলি, দেখানোর আগে বলি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাও, যে যারা আছে যেখান থেকে দেখতেছো তারাও দেখো। শুধুমাত্র যে তোমার ফিনান্স নাই বলে তোমার লাগবে না এমন না, অ্যাডমিশনের সব জায়গাতেই ফিনান্স লাগে, ঠিক আছে? তো তোমাদের মধ্যে সারপ্রাইজ গিফট দেওয়া হবে। কি দেওয়া হবে? একটা সারপ্রাইজ গিফট, ঠিক আছে? সারপ্রাইজ গিফটটা কি সেটা ভাইয়া বলবো। গিফট হিসেবে এখন কারা পাচ্ছ? ভাইয়া এরকম 12টার মতো কোশ্চেন সেট করছি। কয়টার মতো? 12টার মতো এমসিকিউ, ঠিক আছে? এই 12টা এমসিকিউর যে ধরো 12টার মধ্যে কেউ 11টা পারলা, কেউ 12টা পারলা, কেউ ধরো 10টা পারলা, তাই না? তো আমি আগে দেখবো 12টা কে পারছে। আমার আগে তো ফার্স্ট চয়েস হচ্ছে সর্বাধিক কে অ্যান্সার করছে। সর্বাধিক যে সঠিক অ্যান্সার করতে পারবে তাদের একটা সিরিয়াল হবে। এরপর ওইখান থেকে বাছা হবে। ওইখান থেকে কি বাছা হবে? যে কারা কারা আগে অ্যান্সার দিছে, কারা কারা আগে অ্যান্সার দিছে। ধরো মনে করো এই হামিমা একজন অ্যান্সার দিছে, ধরো আজকে কয় তারিখ? আজকে মনে হয় 15 তারিখ না? ও 15 তারিখে যে আমার ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যেই দিয়ে দিছে অ্যান্সার। হ্যাঁ, রাত 10টার আগে দিয়ে দিছে। একজন ধরো রাত 11টায় দিছে। একজন একদম বরাবর 16 তারিখ অর্থাৎ রাত 12টায় দিছে। একজন ধরো 16 তারিখ সকালে দিছে, ঠিক আছে? তাহলে চান্স কার বেশি বেড়ে যাবে? যে আগে দিছে তার, তাই না? তো এই সারপ্রাইজ গিফটটা কি সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবা। সিস্টেম বুঝছো সারপ্রাইজ গিফট কিভাবে পাবা? কমেন্ট সেকশনের মধ্যে ওই 12টা এমসিকিউ কি করতে হবে? অ্যান্সার দিতে হবে। এখন 12টা এমসিকিউ কি সেটা একটু দেখি। আহা, আচ্ছা এখানে না ফন্টটা ভেঙে গেছে। আচ্ছা একটা কাজ করবো ভাইয়া, ভাইয়া হচ্ছে যে তোমরা এই স্লাইডের হচ্ছে ইয়া পেয়ে যাবা, তোমরা কমেন্ট সেকশনে যাবা, কমেন্ট করতেছো, ওইখানে কমেন্ট করলে হচ্ছে স্লাইডটা পেয়ে যাবা। ওইখানের মধ্যে ভাইয়া হচ্ছে পিডিএফ আকারে 12টা কোশ্চেন দিয়ে দিব, ঠিক আছে? তোমরা এই 12টা প্রশ্ন কি করবা, সুন্দর মতো খাতায় লিখে ছবি দিতে পারো, বা তোমরা হচ্ছে টাইপ করে দিতে পারো যে একের অ্যান্সার কত, এ নাকি বি, মানে ক নাকি খ নাকি গ নাকি ঘ, ঠিক আছে? এমন করে দিবা। তো একটা ফিক্সড টাইম থাকবে, ধরো 16 তারিখ বা 17 তারিখ একদম একটা টাইম দিয়ে দেবো। সাপোজ ধরো আমি বললাম যে 17 তারিখ পর্যন্ত টাইম, হ্যাঁ 17/1/2026, এটা একটা ডেট দিয়ে দিলাম। যে অর্থাৎ 17 তারিখ পর্যন্ত টাইম মানে 18 তারিখ যে দিবা তার কিন্তু কোনো চান্স নাই, ঠিক আছে? তো এরকম একটা ডেট দিয়ে দিব। তো এই ডেট, আচ্ছা ধরো 17 তারিখই ডেট, 17 তারিখ 11টা, রাত 11টা, হ্যাঁ ডেট এখনই দিয়ে দিই, তোমরা পরে ভাববা ডেট কখন নাকি। 17 তারিখ রাত 11:59 পর্যন্ত, এর আগে যারা সর্বাধিক ওই 12টা এমসিকিউর অ্যান্সার দিতে পারবে তাদেরকেই বেছে বেছে গিফট দেওয়া হবে, ঠিক আছে? এখন তুমি ধরো 12টার মধ্যে 11টা পারছে, একজন 10টা পারছে, তাহলে যে 11টা পারছে তাকে দিব। এখন এই 11টা মনে করো 10 জন পারছে, 10 জনের মধ্যে ধরো আমরা গিফট দিব 7 জনকে বা 6 জনকে, ঠিক আছে? তো তখন হচ্ছে ওই একদম সিরিয়াল ওয়াইজ যে আগে পাচ্ছে, যে আগে অ্যান্সার দিছে সে পাবে। তো জলদি কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা এবার আসি, তোমরা ভাইরা আগেও বলছি এখনো বলতেছি, জিএসটির জন্য আবারও ফর্ম ছাড়ছে, তাই না?
26 থেকে মনে হয় 16/1/26 ডেট আবার দিছে। এখানে একটা নতুন বিশ্ববিদ্যালয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নওগাঁ। ঠিক আছে, তো যারা মনে করতেছো যে না আমার চান্স এখনো হয় নাই, আমার আরো বাকি, তাদেরকে নিয়েই আমরা শুধুমাত্র নামাইছি কি শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য অনলি জিএসটি ব্যাচ 2.0। এখানে আমি এবং আমার সাথে তোমাদের সকলেরই পরিচিত যে স্যার বা ম্যাডামরা আছে তারা থাকবে। যেমন ইংলিশে হয়তো মহসিন ভাই নিবে, বাংলায় হচ্ছে সুফিয়ান ভাই নিতে পারে, তার অ্যাকাউন্টিং হচ্ছে রাকিব ভাই আছে, আমাদের হচ্ছে শিমুল ভাই আছে, ম্যানেজমেন্টে আমি আছি, তোমাদের দেলোয়ার ভাই আছে, ফাইন্যান্সে মনে করো আমি আছি, শিমুল ভাই আছে। তো এরকম তোমাদের একদম পরিপাটি হিসাবে একদম পুরো কোর্সটাকে গুছায় রাখছি। ঠিক আছে, যে একদম টু দা পয়েন্টে এই ধরো যে টপ সাপোজ তোমাদের এই যে দেখো কতগুলো লাইভ ক্লাস পাচ্ছ, এখানের মধ্যে 10টা লাইভ ক্লাস পাচ্ছ বাংলার, 10টা পাচ্ছ ইংরেজি, 12টা পাইতেছ অ্যাকাউন্টিং এর, ম্যানেজমেন্টের পাইতেছ কয়টা, 10টা। ঠিক আছে, তো এই যে ক্লাসগুলা, এই ক্লাসগুলোর মধ্যে তোমাদের একদম ধরে 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 শেষ, যেহেতু শেষ সময় তাই না, 27 তারিখে পরীক্ষা, খুব বেশি সময়ও নাই, একদম ইম্পর্টেন্ট টপিক গুলো ধরে ধরে যেন তোমাদের নিশ্চিত একটা করে মার্কস আসে। ঠিক আছে, তো ওই টপিক গুলাই পড়াবো, ওই টপিক গুলাই বুঝাবো, যাদের কোনো সমস্যা থাকবে, কনফিউশন থাকবে, এখান থেকে জেনে নিতে পারবা। যেহেতু ভাই দেখো এখন মোটামুটি সব জায়গায় পরীক্ষা হয়ে গেছে, দু একটা জায়গা খালি পরীক্ষা বাকি। ঠিক আছে, এখন এই যদি হাতছাড়া হয়ে যায় জিএসটি, তাহলে তো সমস্যা। নিজের যে একটা পাবলিকিয়ান ভাব, হ্যাঁ পাবলিকান যে ট্যাগটা, আমার যে একটা স্বপ্ন পাবলিকান হওয়ার, সেটা কিন্তু একদম ধূলিসাৎ হয়ে যাবে। এই ধূলিসাৎ থেকে, ধ্বংস থেকে নিজেকে বাঁচাইতে হইলে এখনই তোমরা এই জিএসটি 2.2 ব্যাচ শুরু হচ্ছে, সেটার মধ্যে যোগ করবা। যোগাযোগ কিভাবে করবা, তোমাদের ভাই একটা সে কমেন্ট সেকশনের মধ্যে নাম্বার দিয়ে দিব, ওইখানের মধ্যে যে ওয়েবসাইট আছে সেখানে বা হচ্ছে নাম্বারে যোগাযোগ করলেই তোমরা ভর্তি হতে পারবা। ঠিক আছে, কমেন্ট সেকশনে মেনশন করে দিব। আচ্ছা, এখানে কি শুধুমাত্র ভাই লাইভ ক্লাসই হচ্ছে না, এখানে আরো যেটা পাচ্ছ তোমার বেসিক ক্লিয়ারের জন্য এই যে ডেইলি এক্সাম, শেষ সময় তোমরা জানো প্রতিদিন যদি এক্সাম না নেই একদম অবস্থা খারাপ। এই জন্য ভাইও কিন্তু দেখো ক্লাসের মধ্যে এক্সাম দিয়ে দিছি। ঠিক আছে, এক্সাম ব্যাচ আছে, এবং যারা জিএসটি 1.0 ছিল সেখানে আর্কাইভ যে ক্লাসগুলো ছিল সেখানে রেকর্ডেড ক্লাসগুলো পাবা। ইভেনচুয়ালি ম্যাথ আর আইকিউর জন্য আলাদা ক্লাস পাবা। অনেক সময় দেখা যায় দুই একটা ম্যাথ আইকিউ চলে আসে। ঠিক আছে, তো এটার জন্য আলাদা করে তোমরা কি পাচ্ছ, ক্লাস পাচ্ছ। এটার প্রাইস কত, এটার প্রাইস হচ্ছে এই যে দেখো 2999 টাকা, এটা অ্যাকচুয়াল প্রাইস। এখন এই প্রাইসটা কত করা হয়েছে, 1499 টাকা। কেন ডিসকাউন্টটা কেন করা হয়েছে, এর পেছনে একটাই কারণ যে ভাই আমরা বুঝতেছি তোমাদের অবস্থা। ঠিক আছে, এতগুলা জায়গায় ভর্তি হইছো, এতগুলা ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপে তো অনেক টাকা যায় তাই না। একটা স্টুডেন্টের আসলে ওইভাবে অ্যাজ এ স্টুডেন্ট অনেকেই আছে, যেমন আমি যদি আমার কথা বলি, আমি চাইতাম হচ্ছে নিজেরটা একটু নিজে করতে, ফ্যামিলি থেকে যদি একটু কম টাকা নেওয়া হয় আমার জন্য ভালো হয়। ঠিক আছে, তো এটা আমি বুঝি, এটা আমরা সবাই বুঝি, এবং আমরা চাই আমাদের স্টুডেন্টরা যেন ভালো একটা রেজাল্ট করে। টাকা এখানে ফ্যাক্ট না। ঠিক আছে, যার জন্য একটা জাস্ট মানে কি বলবো, কি ওই যে বলে না যে মূল্য, যে এন্ট্রি মূল্য টাইপ অফ, ঠিক আছে, এই টাইপের একটা মূল্য রাখছি যেন তোমরা সুন্দর মতো ক্লাসগুলো করতে পারো, বুঝতে পারো, দেখতে পারো। ঠিক আছে, সো এই হইতাছে আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এটার পিডিএফটা ভাই দিয়ে দিব। ঠিক আছে, তোমরা কমেন্টে জানো, ভাই হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। ও আচ্ছা, একজন বলতেছে যে কক্সবাজার না, কক্সবাজার গিফট না। ভাইয়া কি গিফট দিবেন? ও আচ্ছা, গিফটের কথা তো বলি নাই। গিফট হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারের যে গিফট, সেটা হচ্ছে তোমরা সিলেক্টিভ ফিউ পিপল উইল গেট ডিসকাউন্ট। এই যে এই টাকাটা না, 1499 টাকা, এটার মধ্যে থেকে ডিসকাউন্ট দিব। এটা সম্পূর্ণ ভাইয়ের তরফ থেকে। ঠিক আছে, তো ভাইয়া আমাদের যে টিম আছে সেই টিমের সাথে বসবো, বসে দেখবো কার্ডটা ঠিক হয়েছে না হয়েছে, যাচাই করব। যাচাই করার পরে যারা হচ্ছে পারবে তাদেরকে মেনশন করে জানিয়ে দেবো। তারা যদি ভর্তি হয় তাদের জন্য আবার আরেকটা ছোট একটা ডিসকাউন্ট থাকবে, এটা ভাইয়ার তরফ থেকে থাকবে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের গিফট। তো জলদি জলদি ভর্তি হয়ে যাবা, সুস্থ থাকবা, ভালো থাকবা, নিজেদের খেয়াল রাখবা। মিস্টেক না, মিস্টেক বানানো ভুল, যে চান্স কোত্থেকে পাবি রে। আচ্ছা ঠিক আছে, তো আজ ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।